এপস্টেইন ফাইলস একটি গল্প যা শুরু হয় একটি প্রভাবশালী ব্যক্তির অপরাধ দিয়ে, কিন্তু শেষ হয় সমাজের নীরবতা, ভয় এবং অবহেলার প্রতিবিম্বে। এখানে শুধু একটি অপরাধীর জীবন নয়, আমরা দেখি পুরো একটি শক্তিশালী নেটওয়ার্ক কিভাবে একটানা নিরাপদ বেঁচে থাকে। ভিকটিমরা যেসব নির্যাতনের শিকার হয় তারা কখনো একা নয়। তাদের গল্প ধীরে ধীরে উঠে আসে নথি, ফ্লাইট লগ, সাক্ষ্য এবং সাহসিকতার মাধ্যমে। প্রতিটি পাতা মনে করিয়ে দেয়, সত্য কখনো এক মুহূর্তে আসে না, কিন্তু ধীরে ধীরে যে কোনো প্রভাবশালীর সুরক্ষা ভেঙে দেয়। এই গল্প আমাদের জানায়, নীরব থাকা, চোখ বন্ধ রাখা এবং সহজে বিশ্বাস না করা কখনোই নিরাপদ নয়। প্রতিটি প্রশ্ন, প্রতিটি সাহসিকতা, প্রতিটি ভিকটিমের কণ্ঠই ইতিহাসে লেখা হয়। এপস্টেইন কেস আমাদের শেখায় যে শক্তিশালীদের প্রশ্ন করতে না পারলে সমাজ বারবার একই ভুলের মধ্যে পড়ে, এবং এই ফাইলগুলো আমাদের দিকে বারবার ইঙ্গিত দেয়, চোখ বন্ধ রাখলে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। সত্যের লড়াই কখনো শেষ হয় না। এপস্টেইন ফাইলস, নিউ ইয়র্ক, ম্যানহাটন, 1970-এর দশকের শেষ ভাগ। ওয়াল স্ট্রিট তখন টাকা আর ক্ষমতার নতুন দেবতা বানাচ্ছে। প্রতিদিন নতুন নতুন মানুষ উঠছে, আবার হারিয়ে যাচ্ছে। এই শহরে কেউ যদি খুব দ্রুত উপরে উঠে যায়, মানুষ প্রথমে প্রশ্ন করে না, ভবিষ্যতে করে। জেফ্রি এডওয়ার্ড এপস্টেইন ঠিক সেই ধরনের একজন মানুষ ছিল। সে ধনী পরিবার থেকে আসেনি, বড় কোনো রাজনৈতিক বংশের নামও তার ছিল না, কোনো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেনি। তবুও অল্প কয়েক বছরের মধ্যে সে এমন লোকদের সাথে বসে ডিনার করছিল যাদের ফোন ধরতে প্রেসিডেন্টদেরও সময় লাগে। প্রশ্নটা ছিল, সে কিভাবে সেখানে পৌঁছালো। শুরুর গল্পটা খুব সাধারণ। এপস্টেইন জন্মগ্রহণ করে 1953 সালে ব্রুকলিনে। বাবা মা ছিল স্কুলকর্মী, মেধাবী ছাত্র, অঙ্কে ভালো। কলেজ শেষ করার আগেই সে শিক্ষকতা শুরু করে ম্যানহাটনের এক এলিট প্রাইভেট স্কুলে, ডাল্টন স্কুল। এই স্কুলটাই ছিল তার জীবনের প্রথম বড় দরজা। ডাল্টন স্কুলে পড়তো নিউ ইয়র্কের ধনীদের সন্তানরা। ব্যাংকার, আইনজীবী, রাজনীতিবিদ সবাই এখানে তাদের ছেলে মেয়েদের পাঠাতো। এপস্টেইন এখানে অঙ্ক পড়াতো, কিন্তু ক্লাসরুমের বাইরেও সে খুব মনোযোগ দিয়ে ছাত্রদের পরিবারগুলোকে লক্ষ্য করত। কার সাথে কার সম্পর্ক, কে কার বন্ধু, কে আসলে কতটা শক্তিশালী। এখানেই তার সাথে পরিচয় হয় অ্যালেন এ.সি. গ্রিনবার্গের। তিনি তখন বেয়ার স্টান্স নামের এক বিশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শীর্ষ ব্যক্তি। এই পরিচয়ই এপস্টেইনের জীবন বদলে দেয়। ডাল্টনে কোনো আনুষ্ঠানিক অর্থনৈতিক ডিগ্রি না থাকা সত্ত্বেও এপস্টেইন হঠাৎ করেই বেয়ার স্টান্সে চাকরি পেয়ে যায়। ওয়াল স্ট্রিটে এটা প্রায় অসম্ভব, কিন্তু এপস্টেইনের ক্ষেত্রে অসম্ভব শব্দটা ধীরে ধীরে অর্থ হারাতে শুরু করে। সে খুব দ্রুত উপরে উঠছিল, কিন্তু কেউ ঠিক বুঝতে পারছিল না সে আসলে কি কাজ করে। সহকর্মীরা বলতো এপস্টেইনের অফিসে সবসময় দরজা বন্ধ থাকত, তার ক্লায়েন্টদের নাম কেউ জানত না। সে খুব কম কথা বলতো, কিন্তু যখন বলতো মানুষ শুনত। 1981 সালের দিকে হঠাৎ করেই সে বেয়ার স্টান্স ছেড়ে দেয়, কোনো বড় ঘোষণা ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া। এরপর সে ঘোষণা করে সে নিজের ফার্ম খুলছে, নাম জে এপস্টেইন অ্যান্ড কো। এই কোম্পানির ক্লায়েন্ট সংখ্যা ছিল হাতে গোনা, কিন্তু প্রত্যেকেই ছিল অসাধারণভাবে ধনী, বিলিয়নিয়ার, রাজপরিবারের সদস্য, গোপন প্রভাবশালী মানুষ। এপস্টেইন বলতো সে শুধু বিশেষ ক্লায়েন্ট নেয়। এই সময় থেকেই তার জীবনধারা বদলে যায়। ম্যানহাটানের আপার ইস্ট সাইডে একটি বিশাল টাউন হাউস, ফ্লোরিডার পাম বিচে সমুদ্রের ধারে প্রাসাদ, নিজস্ব প্রাইভেট জেট, যেটা পরবর্তীতে কুখ্যাত নামে পরিচিত হয় ললিতা এক্সপ্রেস। এত টাকা সে পেল কোথা থেকে? এই প্রশ্ন তখনও খুব কম মানুষ করছিল, কারণ এপস্টেইন খুব ভালোভাবে জানত কাকে কিভাবে কাছে টানতে হয়। সে বিজ্ঞান নিয়ে কথা বলতো বিজ্ঞানীদের সাথে, রাজনীতি নিয়ে রাজনীতিবিদদের সাথে, দান করত বড় বড় বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, এমআইটি, সব জায়গায় তার নাম দেখা যেতে লাগলো। কিন্তু পর্দার আড়ালে অন্য এক বাস্তবতা তৈরি হচ্ছিল। ফ্লোরিডার পাম বিচে ধীরে ধীরে কিছু কিশোরী মেয়ের মধ্যে ফিসফাস শুরু হয়। একজন ধনী লোক, ম্যাসাজের অজুহাতে ডাক, অস্বস্তিকর স্পর্শ, চুপ থাকার বিনিময়ে টাকা। শুরুতে কেউ বিশ্বাস করেনি, কারণ অভিযোগটা এসেছিল গরিব পরিবার থেকে আসা মেয়েদের কাছ থেকে। আর অভিযুক্ত ছিল এমন একজন মানুষ যার সাথে নাম জড়িত ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদের। এভাবেই এপস্টেইনের গল্পে প্রথমবারের মতো অন্ধকার ঢুকতে শুরু করে। কিন্তু তখনও কেউ জানত না এই অন্ধকার একদিন পুরো পৃথিবীকে নাড়িয়ে দেবে। পাম বিচ, ফ্লোরিডা, 2005 সাল। এই শহরটা ধনীদের জন্য বানানো। প্রশস্ত রাস্তা, নিঃশব্দ গাছপালা, সমুদ্রের হাওয়া। এখানে অপরাধ থাকলেও সেটা সাধারণত চোখে পড়ে না। কিন্তু সেই বছর পাম বিচ পুলিশের একটি ছোট নোট পুরো শহরের স্বস্তি ভেঙে দেয়। একজন মা থানায় এসে অভিযোগ করেন তার 14 বছর বয়সী মেয়েকে এক ধনী ব্যক্তি ম্যাসাজের নামে বাড়িতে ডেকেছে, বিনিময়ে টাকা দিয়েছে, তারপর এমন কিছু করেছে যেটা বলা কঠিন। প্রথমে পুলিশ গুরুত্ব দেয়নি, কারণ নামটা যখন সামনে আসে জেফ্রি এপস্টেইন, তখন সবাই থেমে যায়। এই নামটা তারা চেনে, শহরের সবচেয়ে বড় বাড়িগুলোর একটা তার, দানশীল, প্রভাবশালী, রাজনীতিবিদদের বন্ধু।
কিন্তু অভিযোগ থেমে থাকেনি। একজন নয়, দুজন নয়, একটার পর একটা কিশোরী মেয়ে একই গল্প বলতে থাকে। সবাই প্রায় একই বর্ণনা দেয়। এপস্টেইনের বাড়ি, একজন সহকারী দরজা খুলে দেয়, ম্যাসাজ টেবিল, অস্বস্তিকর নির্দেশ, শেষে নগদ টাকা। এইবার পুলিশ আর চুপ থাকতে পারে না। পাম বিচ পুলিশ ডিপার্টমেন্ট তদন্ত শুরু করে। তারা ফোন রেকর্ড খতিয়ে দেখে, বাড়ির আশেপাশে নজরদারি চালায়। ধীরে ধীরে তারা এমন প্রমাণ পেতে থাকে যা উপেক্ষা করা অসম্ভব। এক পর্যায়ে তদন্তকারীরা বুঝতে পারে এটা কোনো একক ঘটনা না, এটা একটা প্যাটার্ন। মেয়েদের বাছাই করা হয় দরিদ্র এলাকা থেকে, যাদের পরিবার আইনি লড়াই করার ক্ষমতা রাখে না, যাদের মুখ বন্ধ করা সহজ। 2006 সালের দিকে পাম বিচ পুলিশের প্রধান তদন্তকারী একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেন। সেখানে বলা হয় এপস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও নাবালক পাচারের গুরুতর অভিযোগ আনা উচিত। এই রিপোর্ট পাঠানো হয় ফ্লোরিডার স্টেট প্রসিকিউটরের কাছে। এখানেই গল্পটা হঠাৎ দিক বদলায়। মামলাটা আর স্বাভাবিক গতিতে এগোয় না। ফেডারেল প্রসিকিউটর অফিস, যেখানে তখন কাজ করছিলেন অ্যালেকজান্ডার অ্যাকস্টা, মামলাটা নিজের হাতে নিয়ে নেয়। সাধারণত এতে তদন্ত শক্ত হয়, কিন্তু এই ক্ষেত্রে উল্টোটা ঘটে। ভিকটিমদের জানানো হয় না কি চলছে, পুলিশের অনেক প্রস্তাব বাদ পড়ে। শেষ পর্যন্ত 2008 সালে একটি গোপন চুক্তি হয়। এই চুক্তির শর্ত ছিল অদ্ভুতভাবে নমনীয়। এপস্টিন কোনো ফেডারাল জেলে যাবে না, সে শুধু অল্প সময়ের জন্য কাউন্টি জেলে থাকবে। দিনে দিনে জেল থেকে বের হয়ে কাজে যেতে পারবে। ভিকটিমদের বেশিরভাগই জানতে পারে মামলা শেষ পত্রিকার মাধ্যমে। এই ঘটনাটা আইনি মহলে চাঞ্চল্য সৃষ্টি করে, কিন্তু আবারও কিছুই বদলায় না। এপস্টিন জেল থেকে বেরিয়ে আসে। তার সম্পত্তি থাকে, তার বন্ধুরা থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নেটওয়ার্ক অক্ষত থাকে। এই সময়ই ললিটা এক্সপ্রেস আবার আকাশে উঠতে শুরু করে। ফ্লাইট লগে দেখা যায় রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, কিছু নাম এমন যেগুলো পড়লে মানুষ অবাক হয়ে যায়। কিন্তু নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। এই বিষয়টা গল্পের প্রতিটা জায়গায় সতর্কভাবে মাথায় রাখতে হয়। বাস্তবতা জটিল। 2010-এর পর থেকে সাংবাদিকরা আবার নড়ে বসে, বিশেষ করে মিয়ামি হেরাল্ডের এক অনুসন্ধানী সাংবাদিক জুলি কে ব্রাউন। তিনি পুরনো কেস ফাইল বের করেন, ভিকটিমদের খুঁজে বের করেন, তাদের কথা শোনেন, যা এত বছর কেউ শোনেনি। তার রিপোর্টগুলো প্রকাশ পেতেই জাতীয় পর্যায়ে ঝড় ওঠে। মানুষ প্রশ্ন করতে শুরু করে, এপস্টেইন এতটা ছাড় পেল কেন? কারা তাকে রক্ষা করেছিল? আর কতজন জানত কিন্তু চুপ ছিল? এই চাপেই 2019 সালে ফেডারেল সরকার আবার এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ আনে। এইবার নিউ ইয়র্কে। অভিযোগ সেক্স ট্রাফিকিং। এইবার পালানোর সুযোগ ছিল না। এপস্টেইন গ্রেফতার হয়, ম্যানহাটানের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে পাঠানো হয়। এখানে থেকেই গল্পটা আরও অন্ধকার হয়ে যায়। কারাগার, সুইসাইড ওয়াচ, হঠাৎ সরিয়ে নেওয়া নিরাপত্তা, ক্যামেরা কাজ না করা। 2019 সালের 10 আগস্ট সকালে ঘোষণা আসে জেফ্রি এপস্টেইন মারা গেছে। সরকারি ভাষায় আত্মহত্যা। কিন্তু প্রশ্ন থামে না, কারণ এই মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, এটা ছিল হাজার প্রশ্নের জন্ম। তার কম্পিউটারগুলো কোথায়? তার নথি কার হাতে গেল? এপস্টেইন ফাইলস আসলে কি? তার মৃত্যুর পর একের পর এক আদালতের নথি, ফ্লাইট লগ, ইমেল, সাক্ষ্য প্রকাশ পেতে থাকে। অনেক নাম সামনে আসে, কিছু পরিচিত, কিছু অস্বস্তিকর। কিন্তু পুরো সত্য এখনও অসম্পূর্ণ। এপস্টেইন মারা গেছে, কিন্তু তার রেখে যাওয়া ছায়া এখনও জীবিত। এপস্টেইনের মৃত্যুর পর প্রথম কয়েক সপ্তাহে পৃথিবী যেন একসাথে শ্বাস ধরে রেখেছিল। কারাগারে একজন অভিযুক্ত ধনুকুবের মারা যাওয়া এটা নতুন কিছু না, কিন্তু এখানে অস্বাভাবিক ছিল সবকিছু। একজন মানুষ যার বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত ছিল অসংখ্য ভিকটিম, যার বিচার শুরু হলেই অনেক ক্ষমতাধর নাম আদালতের নথিতে ঢুকে পড়ত। ঠিক সেই মানুষটাই সবচেয়ে নিরাপত্তা ঘেরা জায়গায় হঠাৎ মারা যায়। মানুষ বিশ্বাস করতে চায়নি, কারণ এই মৃত্যুর সঙ্গে শুধু একজন মানুষের জীবন শেষ হয়নি, শেষ হয়েছে বহু প্রশ্নের সম্ভাব্য উত্তর। এরপর ধীরে ধীরে সামনে আসতে থাকে একটি শব্দ, যেটা পরে জনপ্রিয় হয়ে ওঠে, এপস্টেইন ফাইলস। কিন্তু আসলে এই ফাইলস কি? অনেকে ভাবত এটা কোনো একক ডকুমেন্ট, একটি লিস্ট, নাম আর নাম। বাস্তবে বিষয়টা অনেক বড়, অনেক বেশি ছড়ানো। এপস্টেইন ফাইলস বলতে বোঝায় আদালতের নথি, সিভিল মামলা সাক্ষ্য, ফ্লাইট লগ, ইমেল আদান প্রদান, ডায়েরি, ফটোগ্রাফ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিকটিমদের জবানবন্দি। এই সব কিছু মিলেই তৈরি হয়েছে একটা অসম্পূর্ণ কিন্তু ভয়ঙ্কর চিত্র। এপস্টেইনের প্রাইভেট জেটের ফ্লাইট লগগুলো প্রথম বড় আলোচনায় আসে। এগুলোতে দেখা যায় বছরের পর বছর ধরে একই কিছু নাম বারবার ভ্রমণ করেছে। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা, ফ্লোরিডা থেকে ক্যারিবিয়ান দ্বীপ। এই দ্বীপটাই ছিল এপস্টেইনের আরেক সাম্রাজ্য, লিটল সেন্ট জেমস। স্থানীয়রা একে ডাকত পেডোফাইল আইল্যান্ড নামে। যদিও এই নামটি আদালতের কোনো নথিতে নেই, কিন্তু দ্বীপটির রহস্যময়তা বহুদিন ধরেই মানুষের কৌতূহল জাগিয়েছিল। উচ্চ দেয়াল, নিরাপত্তা ক্যামেরা, নিয়ন্ত্রিত প্রবেশ। যারা সেখানে কাজ করত তারা পরে বলেছে সবকিছু অস্বাভাবিক রকমের গোপন ছিল। এপস্টেইনের মৃত্যুর পর ফেডারেল এজেন্টরা দ্বীপে অভিযান চালায়,
কিছু জিনিস জব্দ করা হয়, কিন্তু সেসবের বিস্তারিত আজও পুরোপুরি প্রকাশ পায়নি। এখানেই সন্দেহ আরও ঘনীভূত হয়, কারণ যদি সত্যিই সবকিছু স্বচ্ছ হতো তাহলে এত গোপনীয়তা কেন? এরপর আসে আদালতের আর অধ্যায়। ভিকটিমরা একের পর এক সিভিল মামলা দায়ের করতে থাকে। বিশেষ করে গিসলেইন ম্যাক্সওয়েলের নাম সামনে আসে। তিনি ছিলেন এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী। বহু ভিকটিমের অভিযোগে তার নাম উঠে আসে একজন রিক্রুটার হিসেবে। 2021 সালে ম্যাক্সওয়েলের বিচার শুরু হয়। এই বিচারটা গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে এপস্টেইন অনুপস্থিত থাকলেও তার নেটওয়ার্কের ছায়া আদালতে হাজির হয়। ভিকটিমদের বক্তব্য ছিল শান্ত, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর। তারা বলেছে কিভাবে তাদের বিশ্বাস অর্জন করা হয়েছিল, কিভাবে ছোট কাজ দিয়ে শুরু করে সীমা ভাঙা হয়েছিল, কিভাবে ক্ষমতা আর টাকা দিয়ে নীরবতা কেনা হয়েছিল। এই সাক্ষ্যগুলো কোনো নাটকীয় ভাষায় দেওয়া হয়নি, বরং সহজ ক্লান্ত কণ্ঠে বলা সত্যগুলোই সবচেয়ে ভারী হয়ে উঠেছিল। ম্যাক্সওয়েল দোষী সাব্যস্ত হয়। এই রায় একদিকে ন্যায় বিচারের ছোট্ট একটা অংশ এনে দেয়, আবার অন্যদিকে নতুন প্রশ্ন তোলে। যদি একজন দোষী হয় তাহলে বাকিরা কোথায়? এখানে এপস্টেইন ফাইলসের সবচেয়ে সংবেদনশীল অংশ শুরু হয়, কারণ আদালতের কিছু নথিতে এমন নাম এসেছে যারা এখনও জীবিত, প্রভাবশালী এবং আইনগতভাবে দোষী প্রমাণিত নয়। এই নামগুলো প্রকাশ করা মানে শুধু খবর নয়, এটা দায়িত্ব। সাংবাদিকরা তাই সাবধানে এগিয়েছে। তারা লিখেছে, নাম থাকা মানেই অপরাধ নয়, সাক্ষ্য মানেই রায় নয়। কিন্তু এটাও তারা স্পষ্ট করেছে, এই নামগুলো কেন তদন্তের আওতায় আসা উচিত ছিল। এপস্টেইন শুধু একা কিছু করেনি, সে একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে ক্ষমতাবান মানুষ নিরাপদ বোধ করত আর দুর্বলরা চুপ করতে বাধ্য হতো। তার মৃত্যু সেই পরিবেশটাকে ভেঙে দেয়নি, শুধু আলোটা একটু বাড়িয়ে দিয়েছে। আজও অনেক ফাইল সিল করা, অনেক নথি আংশিক প্রকাশিত, অনেক সাক্ষী এখনও কথা বলেনি, কারণ এপস্টেইন ফাইলস আসলে কোনো সমাপ্ত অধ্যায় না, এটা চলমান ইতিহাস। এপস্টেইন কেস নিয়ে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা সবসময় একই জায়গায় এসে থামে, মিডিয়া এতদিন কোথায় ছিল? এই প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা জটিল। 2005-2006 সালে পাম বিচে যখন প্রথম অভিযোগ উঠেছিল, তখন স্থানীয় কিছু পত্রিকায় ছোট করে খবর বেরিয়েছিল, কিন্তু জাতীয় মিডিয়া তখন অন্যদিকে তাকিয়েছিল, কারণ এপস্টেইনের গল্পটা খুব অস্বস্তিকর ছিল। এটা শুধু একজন ধনী মানুষের অপরাধের গল্প না, এটা ছিল এমন এক সিস্টেমের গল্প যেখানে ক্ষমতা অনেক সময় ন্যায় বিচারের চেয়ে দ্রুত কাজ করে, আর মিডিয়াও সেই সিস্টেমের অংশ। অনেক সাংবাদিক পরে স্বীকার করেছে তারা সূত্র পেয়েছিল কিন্তু সামনে আনতে পারেনি। কেউ বলেছে আইনজীবীদের চাপে, কেউ বলেছে প্রমাণের ঘাটতির কারণে, কেউ বলেছে সম্পাদকরা ঝুঁকি নিতে চাননি, কারণ এই গল্পে ভুল করলে ফল ভয়ঙ্কর হতে পারত। এপস্টেইনের আইনজীবীরা আগ্রাসী ছিলেন, ডেফামেশন কেসের হুমকি ছিল সবসময়, আর যাদের নাম জড়িয়ে যেতে পারত তারা কেউই সাধারণ মানুষ ছিলেন না। এই কারণেই এপস্টেইন ফাইলস এত বছর ধরে ছড়িয়ে ছিটিয়েছিল, একটা নথি এখানে, একটা সাক্ষ্য ওখানে, একটা ফ্লাইট লগ আরেক জায়গায়। সবকিছু একসাথে জুড়তে সময় লেগেছে দশকের পর দশক। এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিকটিমরা। তাদের অনেকেই প্রথমে নিজের পরিবারকেও বলতে পারেনি কি ঘটেছে। কেউ স্কুল ছেড়ে দিয়েছে, কেউ মাদকাসক্তিতে জড়িয়েছে, কেউ বছরের পর বছর কাউকে বিশ্বাস করতে পারেনি। তাদের গল্পগুলোতে একটা মিল ছিল, অপরাধের চেয়েও বেশি ক্ষতি করেছিল নীরবতা। যখন তারা কথা বলতে চেয়েছে তখন তাদের বলা হয়েছে, প্রমাণ আছে? তুমি কেন তখন চুপ ছিলে? এত বছর পরে কেন? এই প্রশ্নগুলো অপরাধীর দিকে না গিয়ে ভিকটিমের দিকেই ছুড়ে দেওয়া হয়েছে। এপস্টেইন কেস এই প্রশ্নগুলোকে আবার সামনে এনেছে। আমরা কাকে বিশ্বাস করি আর কাকে সন্দেহ করি? একজন ধনী, শিক্ষিত, প্রভাবশালী মানুষ, তার কথা সহজে গ্রহণযোগ্য, আর একজন দরিদ্র, অল্প বয়সী মেয়ে, তার কথা সন্দেহজনক। এই বৈষম্যটাই এপস্টেইনের সবচেয়ে বড় অস্ত্র ছিল। তার নেটওয়ার্ক শুধু টাকা দিয়ে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে সামাজিক আস্থার ফাঁক ফোকর দিয়ে। তার বাড়িতে যারা যেত সবাই অপরাধ করেছে এমন প্রমাণ নেই, কিন্তু এটা স্পষ্ট অনেকে প্রশ্ন করেনি, কারণ প্রশ্ন করলে অস্বস্তি হতো। এখানেই এপস্টেইন ফাইলসের সবচেয়ে কঠিন অংশ। কিছু নাম বারবার উঠে এসেছে সাক্ষ্যে, কিছু নাম উঠে এসেছে ফ্লাইট লগে, কিছু নাম এসেছে ইমেল আর ক্যালেন্ডারে। আইন বলছে নাম থাকা মানেই অপরাধ নয়, কিন্তু সমাজের প্রশ্ন আলাদা। এত কিছু জানার পরও কেউ কেন কিছু বলল না? এপস্টেইনের মৃত্যুর পর সরকার কিছু নথি প্রকাশ করেছে, কিছু নথি এখনও সিল করা, কারণ বলা হয় গোপনীয়তা, চলমান তদন্ত বা আইনি ঝুঁকি। এই সিল করা ফাইলগুলোই মানুষের কৌতূহল বাড়িয়েছে। মানুষ শুধু অপরাধী চায় না, মানুষ চায় স্বচ্ছতা, কারণ এপস্টেইন কেস শুধু অতীতের গল্প না, এটা দেখায় আজও যদি ক্ষমতা আর দুর্বলতার ব্যবধান থাকে তাহলে একই ধরনের অপরাধ আবার ঘটতে পারে। এই কারণেই অনেক ভিকটিম আজও কথা বলছে। তারা জানে সবাই শাস্তি পাবে না,
কিন্তু তারা চায় যেন আর কেউ বলতে না পারে আমরা জানতাম না। এপস্টেইন মারা গেছে, ম্যাক্সওয়েল দণ্ডিত হয়েছে, কিন্তু প্রশ্নগুলো এখনও বেঁচে আছে। আর সেই প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে আছে এপস্টেইন ফাইলসের আসল অর্থ। এপস্টেইন কেস নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় এসে সবাই থামে। সব সত্য কি সত্যিই জানা সম্ভব? ইতিহাস বলে ক্ষমতা আর গোপনীয়তা যখন একসাথে হাঁটে তখন পুরো সত্য খুব কমই আলো দেখে। এপস্টেইনের ফাইলগুলোর বড় একটা অংশ আজও সিল করা। আদালত বলছে আইনি প্রক্রিয়া, ব্যক্তিগত গোপনীয়তা, তৃতীয় পক্ষের সুরক্ষা। কিন্তু সাধারণ মানুষের চোখে এগুলো শুধু অজুহাত বলে মনে হয়। কারণ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিকটিমরা, তারা আর কিছু লুকাতে চায় না। অনেক ভিকটিম পরে বলেছে তাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অপরাধ নয়, বরং সেই অনুভূতি, কেউ আমার পাশে নেই। তারা দেখেছে পুলিশ রিপোর্ট তৈরি হয়েছে কিন্তু থেমে গেছে, আইনজীবীরা নথি জমা দিয়েছে কিন্তু সেগুলো হারিয়ে গেছে, মিডিয়া প্রশ্ন করেছে কিন্তু তারপর অন্য খবরে চলে গেছে। এই অভিজ্ঞতা তাদের শেখায় ন্যায় বিচার সবসময় জোরে আসে না, অনেক সময় ফিসফিস করে আসে, আর অনেক সময় আসেই না। এপস্টেইন কেস আমাদের আরেকটা কঠিন সত্য দেখিয়েছে, আইন একা কিছু করতে পারে না যদি সমাজ চুপ থাকে। যখন প্রথম ফ্লাইট লগ প্রকাশ পায় তখন অনেকেই শুধু নাম খোঁজার খেলায় মেতে ওঠে, কে কার সাথে উড়েছে, কে কোথায় গেছে। কিন্তু এই লিস্টগুলোর আসল গুরুত্ব ছিল অন্য জায়গায়। এই লিস্ট দেখিয়েছে এপস্টেইন একা ছিল না, সে বিচ্ছিন্ন কোনো চরিত্র ছিল না, সে ছিল একটি সামাজিক নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। এই নেটওয়ার্কে কেউ হয়তো অপরাধ করেছে, কেউ হয়তো শুধু সুবিধা নিয়েছে, কেউ হয়তো চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু চোখ বন্ধ রাখাও এক ধরনের সিদ্ধান্ত। এপস্টেইনের বাড়িতে যারা কাজ করত, ড্রাইভার, গৃহকর্মী, ম্যানেজার, তাদের অনেকেই পরে বলেছে তারা সব কিছু বুঝত কিন্তু নিশ্চিত ছিল না। এই নিশ্চিত না হওয়া অবস্থাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই মানুষ নিজেকে বোঝায়, হয়তো আমি ভুল ভাবছি, হয়তো এটা আমার কাজ না, হয়তো বড়রা জানে কি করছে। এই মানসিকতা থাকলেই সিস্টেম টিকে যায়। এপস্টেইনের মৃত্যুর পর সরকার কিছু সংস্কারের কথা বলেছে, ভিকটিমদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, নন প্রসিকিউশন এগ্রিমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু বাস্তবে পরিবর্তন ধীরে আসে, কারণ এপস্টেইন কেস কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা না, এটা একটা আয়না যেখানে সমাজ নিজের চেহারা দেখতে পায়, আর বেশিরভাগ সময় সেটা দেখতে চায় না। আজও অনেকে বলে সে তো মারা গেছে, এখন এসব নিয়ে কি হবে? এই প্রশ্নটাই আসলে সমস্যার মূল, কারণ বিচার শুধু শাস্তির জন্য না, বিচার স্মৃতির জন্য, বিচার ভবিষ্যতের জন্য। যদি আমরা ভুলে যাই কিভাবে এপস্টেইন বছরের পর বছর পার পেয়ে গেল, তাহলে আমরা পরের এপস্টেইনের জন্য জায়গা তৈরি করি। এই গল্পের শেষটা তাই শুধু আদালতের রায়ে লেখা যায় না, এটা লেখা হয় সেই মেয়েটার জীবনে যে এখনও রাতে ঘুমাতে পারে না, লেখা হয় সেই সাংবাদিকের নোটবুকে যে জানে সব প্রশ্নের উত্তর সে কখনো পাবে না, লেখা হয় সেই সমাজে যে এখন একটু বেশি প্রশ্ন করতে শিখেছে। এপস্টেইন ফাইলস বন্ধ কোনো বই না, এটা খোলা ক্ষত, আর খোলা ক্ষত আমাদের বাধ্য করে তাকাতে, অস্বস্তি হলেও। ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো শেষ হয়েও শেষ হয় না। এপস্টেইন কেস ঠিক তেমনই, কারণ এই কেস আমাদের শুধু একজন অপরাধীর গল্প শোনায় না, এটা আমাদের দেখায় একটা সিস্টেম কিভাবে কাজ করে। যখন এপস্টেইন গ্রেপ্তার হয়েছিল 2019 সালে, তখন প্রথমবারের মতো মনে হয়েছিল এবার হয়তো সত্যিই কিছু বদলাবে। ফেডারেল কোর্ট, নিউ ইয়র্ক, মিডিয়ার নজর, জনমত সব কিছু একসাথে ছিল। কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই আশাটা ভেঙে পড়ে, কারণ আদালতে দাঁড়িয়ে প্রশ্নের মুখে পড়ার কথা ছিল শুধু এপস্টেইনের না, পড়ার কথা ছিল কে তাকে অর্থনৈতিকভাবে সমর্থন করেছে, কে তাকে সামাজিকভাবে বৈধতা দিয়েছে, কে জানার পরও কিছু করেনি। এই প্রশ্নগুলোর বেশিরভাগই আর কখনো আদালতে শোনা যায়নি। এখানেই অনেক ভিকটিম বলেছে সে বেঁচে থাকলে হয়তো আমাদের কষ্ট বেশি হতো, কিন্তু সত্যটা বের হতো। এই কথাটা ভয়ঙ্কর, কারণ এটা দেখায় কখনো কখনো বিচার আর নিরাময় এক পথে হাঁটে না। এপস্টেইনের মৃত্যুর পর কিছু নথি ধীরে ধীরে আনসিল করা হয়, বিশেষ করে সিভিল মামলার ডেপোজিশন, যেখানে নাম এসেছে, কথোপকথন এসেছে, প্রেক্ষাপট এসেছে। এই নথিগুলো পড়লে একটা বিষয় পরিষ্কার হয়, এপস্টেইন নিজেকে কখনোই একা ভাবেনি। সে সবসময় বলতো, আমার বন্ধু আছে, আমাকে কেউ ছুঁতে পারবে না। এই আত্মবিশ্বাস কোথা থেকে এসেছিল? তার অর্থের উৎস আজও পুরোপুরি পরিষ্কার না,
কিছু বিনিয়োগ, কিছু ক্লায়েন্ট, কিছু অজানা লেনদেন। এই অস্বচ্ছতাই তাকে শক্তিশালী করেছিল, কারণ যে মানুষটার কায় পরিষ্কার না তার উপর প্রশ্ন তুলতে সবাই দ্বিধা করে। কেউ জানে না সে ঠিক কার সাথে জড়িত। এপস্টেইনের জীবনটা ছিল এমনভাবে তৈরি, সবাই একটু একটু জানে কিন্তু কেউ পুরোটা জানে না। এই ফাঁকটাই তাকে নিরাপদ রেখেছিল। এপস্টেইন কেসের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আইন কিভাবে দরিদ্র আর ধনীর জন্য আলাদা আচরণ করে। যে মেয়েগুলো প্রথম অভিযোগ করেছিল তাদের অনেকেরই বাবা মা আইনজীবী রাখতে পারেনি। তারা পুলিশে গেছে, কাগজে সই করেছে, তারপর অপেক্ষা করেছে। অন্যদিকে এপস্টেইনের ছিল দেশের সেরা আইনজীবী, প্রভাবশালী যোগাযোগ, সময় কেনার ক্ষমতা। আইন বইয়ে সবার জন্য এক, কিন্তু বাস্তবে আইনের দরজা কেউ ধাক্কা দিয়ে খোলে, কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই বৈষম্যটা এপস্টেইন কেসে খুব স্পষ্ট। অনেক ভিকটিম পরে বলেছে তারা ক্ষতিপূরণ চায়নি, তারা চেয়েছিল স্বীকৃতি। কেউ একবার বলুক তোমার সাথে অন্যায় হয়েছে। এই কথাটা পেতে তাদের লেগেছে দশকের পর দশক। গ্রিসলাইন ম্যাক্সওয়েলের সাজা ঘোষণার দিন অনেক ভিকটিম কাঁদেনি, তারা শুধু চুপ করে বসেছিল, কারণ এটা পূর্ণ জয় ছিল না, এটা ছিল আংশিক সত্য। এপস্টেইন নেই, অনেক প্রশ্ন নেই, অনেক নাম নেই, কিন্তু ইতিহাসে এই কেস থেকে একটা জিনিস থেকে যাবে, নথি। এই নথিগুলোই ভবিষ্যতে প্রশ্ন তুলবে। এই নথিগুলোই দেখাবে এক সময় আমরা কিভাবে চুপ ছিলাম। এপস্টেইন ফাইলস তাই শুধু অপরাধের রেকর্ড না, এটা নীরবতার রেকর্ড, ভয়ের রেকর্ড, আর দেরিতে আসা সাহসের রেকর্ড। এই গল্পের শেষের দিকে যেতে যেতে একটা বিষয় আরও পরিষ্কার হয়, সব অপরাধী ধরা পড়ে না, কিন্তু সব অপরাধ একদিন ইতিহাসে লেখা হয়। এপস্টেইনের নাম এখন ইতিহাসে থাকবে, কিন্তু তার চেয়েও বেশি থাকবে সেই প্রশ্ন, আমরা কি পরের বার আগে শুনব? এপস্টেইন কেসকে শুধু আমেরিকার সমস্যা ভাবলে ভুল হবে, কারণ এই গল্পের ভেতরে যে কাঠামোটা কাজ করেছে, ক্ষমতা, টাকা, নীরবতা, ভয়, এগুলো কোনো দেশের সীমানা মানে না, এগুলো সর্বত্রই কাজ করে, শুধু রূপ বদলায়। এপস্টেইন নিজেকে আন্তর্জাতিক মানুষ হিসাবে গড়ে তুলেছিল। আমেরিকা, ইউরোপ, ক্যারিবিয়ান সব জায়গায় তার যাতায়াত, বিভিন্ন দেশের পাসপোর্ট, বিভিন্ন দেশের আইন, বিভিন্ন দেশের ফাঁকফোকর। এই আন্তর্জাতিক উপস্থিতি তাকে আরও নিরাপদ করেছিল, কারণ এক দেশের তদন্ত আর এক দেশের দেয়ালে গিয়ে থেমে যেত, এক দেশের আইন আর এক দেশের সীমান্তে কাজ করতো না। এই ফাঁকটাই সে কাজে লাগিয়েছে। অনেক বিশেষজ্ঞ পরে বলেছে এপস্টেইন কেস যদি এক দেশের ভেতর সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো অনেক আগেই শেষ হতো, কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক হয়ে গিয়েছিল তাই দায়িত্ব ছড়িয়ে পড়েছিল। আর যখন দায়িত্ব সবার, তখন আসলে দায়িত্ব কারো না। এপস্টেইন কেস আমাদের আরেকটা অস্বস্তিকর সত্য দেখিয়েছে, সমাজ প্রায়ই শক্তি প্রমাণের আগে আরাম খোঁজে। যতক্ষণ না অকাট্য কিছু সামনে আসে ততক্ষণ মানুষ বলে অপবাদ হতে পারে, অপেক্ষা করা উচিত, সব দিক শোনা দরকার। এই কথাগুলো নিজে নিজে ভুল না, কিন্তু যখন এগুলো বছরের পর বছর চলতে থাকে তখন এগুলো ন্যায় বিচারের পথে বাধা হয়ে দাঁড়ায়। এপস্টেইনের ক্ষেত্রে এই অপেক্ষা চলেছে খুব বেশি দিন, আর অপেক্ষার সময়টায় ক্ষতি হয়েছে শুধু ভিকটিমদের। এই কেসের আরেকটা দিক খুব কম আলোচনায় এসেছে, যারা মাঝখানে ছিল, ড্রাইভার, অফিস স্টাফ, ম্যানেজার, পাইলট, এরা কেউই এপস্টেইন ছিল না, আবার ভিকটিমও ছিল না। তারা ছিল সাক্ষী, কখনো নীরব, কখনো বিভ্রান্ত। অনেকেই পরে বলেছে তারা বুঝতো কিছু ঠিক নেই, কিন্তু চাকরি ছেড়ে দেওয়া সহজ ছিল না, প্রশ্ন করলে কাজ হারানোর ভয় ছিল। এই মানুষগুলো আমাদের মনে করিয়ে দেয় অপরাধ শুধু একজনের সিদ্ধান্তে টিকে থাকে না, এটা টিকে থাকে অনেক মানুষের নীরব সহযোগিতায়। এই নীরবতা সবসময় খারাপ মানুষ থেকে আসে না, অনেক সময় আসে ভীত মানুষ থেকে। এপস্টিনের মৃত্যুর পর যখন তার সম্পত্তি নিয়ে মামলা শুরু হয় তখনও ভিকটিমরা আবার একই সমস্যার মুখোমুখি হয়, আইনি ভাষা, দীর্ঘ প্রক্রিয়া আর অপেক্ষা। কিছু ভিকটিম ক্ষতিপূরণ পায়, কিছু পায় না, কিন্তু কেউই তাদের হারানো সময় ফেরত পায় না। এপস্টেইন কেস আমাদের শেখায় আইন ক্ষতিপূরণ দিতে পারে, কিন্তু অতীত বদলাতে পারে না। এই গল্পের শেষ দিকে যেতে যেতে একটা বিষয় পরিষ্কার হয়, এটা কোনো মনস্টারের গল্প না। কারণ যদি আমরা এপস্টেইনকে শুধু এক অস্বাভাবিক দানব হিসাবে দেখি তাহলে আমরা নিজেদের দায় এড়িয়ে যাই। সে মানুষ ছিল, আর মানুষ বলেই সেই সিস্টেমের ভেতরে কাজ করতে পেরেছে। এই উপলব্ধিটাই সবচেয়ে অস্বস্তিকর, কারণ তাহলে প্রশ্নটা আর সে কেন এমন ছিল না, প্রশ্নটা হয় আমরা কিভাবে এমন মানুষকে এত দিন সুযোগ দিলাম। এপস্টেইন ফাইলস তাই আমাদের দিকে আঙুল তোলে,
আমরা কি শুনি আর কি শুনতে চাই না, কাকে বিশ্বাস করি আর কাকে সন্দেহ করি, আর কখন নীরবতাকে নিরাপদ ভাবি। এই গল্পের শেষটা কোনো নাটকীয় রায়ে শেষ হয় না, এটা শেষ হয় একটা ভারী উপলব্ধিতে। যদি আমরা ক্ষমতার সামনে প্রশ্ন করতে না শিখি, তাহলে ইতিহাস নিজেকে বারবার পুনরাবৃত্তি করবে। নাম বদলাবে, মুখ বদলাবে, কিন্তু কাঠামো বদলাবে না। এপস্টেইন কেসের দিকে তাকালে একটা বিষয় ধীরে ধীরে স্পষ্ট হয়। এটা শুধু অপরাধ আর বিচার ব্যবস্থার গল্প না, এটা স্মৃতির গল্প। কারা মনে রাখে আর কারা ভুলে যেতে চায়, এই লড়াইটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এপস্টেইনের মৃত্যুর পর প্রথম 1-2 বছর মানুষের আগ্রহ ছিল তীব্র। ডকুমেন্টারি তৈরি হয়েছে, বই লেখা হয়েছে, পডকাস্টে আলোচনা হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে আগ্রহ কমে আসে। নতুন খবর আসে, নতুন কেলেঙ্কারি আসে। এপস্টেইন কেস ধীরে ধীরে পুরনো খবর হয়ে যেতে থাকে। এই জায়গাটাই ভিকটিমদের জন্য সবচেয়ে কঠিন, কারণ তাদের জন্য এটা কখনো পুরনো হয় না। অনেক ভিকটিম পরে বলেছে, যখন তারা টিভিতে দেখে লোকজন হাসাহাসি করে এপস্টেইনের মৃত্যু নিয়ে কথা বলছে, তখন তারা ভেঙে পড়ে, কারণ তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টা অন্যদের কাছে বিনোদন হয়ে গেছে। এই কেস আমাদের মনে করিয়ে দেয়, সংবেদনশীল সত্য যখন কন্টেন্টে পরিণত হয়, তখন তার মানবিক দিক হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এপস্টেইন ফাইলসের প্রতিটা পৃষ্ঠা তাই শুধু তথ্য না, এগুলো মানুষের জীবনের টুকরো। একটা কাগজে লেখা সাক্ষ্য মানে একটা ভাঙা শৈশব, একটা ফ্লাইট লগ মানে একটা সিদ্ধান্ত যেটা কেউ প্রশ্ন করেনি, একটা সিল করা ফাইল মানে একটা প্রশ্ন যেটা এখনও উত্তর পায়নি। এই নথিগুলো পড়তে গিয়ে অনেক গবেষক বলেছে, তারা মাঝে মধ্যে থেমে যেতে বাধ্য হয়েছে, কারণ সব কিছু একটানা নেওয়া মানসিকভাবে কঠিন। এপস্টেইন কেস শুধু আইনি বা রাজনৈতিক না, এটা মানসিকও। এটা দেখায় দীর্ঘদিনের অবহেলা কিভাবে প্রজন্মের পর প্রজন্মে প্রভাব ফেলে। এই গল্পের শেষ দিকে যেতে যেতে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে। ভিকটিমরা শুধু বিচার চায়নি, তারা চেয়েছিল বিশ্বাস। কেউ একজন বলুক, আমি তোমার কথা শুনছি, আমি তোমাকে বিশ্বাস করছি। এই বাক্যগুলো আদালতের রায়ের মতোই গুরুত্বপূর্ণ। এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বহু বছর ধরে এই বাক্যগুলো কেউ বলেনি, আর যখন বলা শুরু হলো তখন অনেক দেরি হয়ে গেছে। এপস্টেইন কেসের আরেকটা দিক প্রায়ই উপেক্ষিত থাকে, এটা কিভাবে ভবিষ্যতের তদন্তগুলোকে প্রভাবিত করেছে। এই কেসের পর নন প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট নিয়ে আরও প্রশ্ন উঠেছে। ফেডারেল প্রসিকিউটরদের সিদ্ধান্ত আরও বেশি নজরদারির আওতায় এসেছে। ভিকটিমদের জানানো ছাড়া গোপন চুক্তি করা নিয়ে সমালোচনা বেড়েছে। এই পরিবর্তনগুলো বড় বিপ্লব না, কিন্তু এগুলো ছোট ছোট ফাটল যেখান দিয়ে আলো ঢুকতে পারে। এপস্টেইন কেস যদি কিছু দিয়ে থাকে, সেটা হলো সন্দেহ করার সাহস। এখন মানুষ একটু আগে প্রশ্ন করে, একটু তথ্য চায়, একটু কম সহজে মেনে নেয়। এই পরিবর্তন ধীর কিন্তু গুরুত্বপূর্ণ। এই গল্পের শেষ দিকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি, এটা কোনো বিজয়ের গল্প না, এটা কোনো পরাজয়েরও গল্প না, এটা একটা সতর্ক বার্তা। যে সমাজ প্রশ্ন করতে ভুলে যায়, সে সমাজ একদিন নিজের ভুলের ভার বইতে বাধ্য হয়। এপস্টেইন ফাইলস তাই শুধু অতীতের দলিল না, এটা ভবিষ্যতের জন্য নোট। একটা নোট যেখানে লেখা আছে, পরের বার চোখ বন্ধ করো না। এপস্টেইন কেস নিয়ে যখন ইতিহাস লেখা হবে, তখন হয়তো তার নামের পাশে কয়েকটা তারিখ, কয়েকটা অভিযোগ আর একটি রহস্যময় মৃত্যুর কথা থাকবে। কিন্তু ইতিহাসের পাতার ফাঁকে ফাঁকে যেটা লেখা থাকবে, সেটা আরও গভীর। লেখা থাকবে এই সমাজ কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল। কারণ কোনো অপরাধ শুধু অপরাধীর কাজেই বড় হয় না, এটা বড় হয় আশেপাশের প্রতিক্রিয়ায়। এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ যখন নতুন করে আলোচনায় আসে, তখন অনেকে বলেছিল, এই কেসে এত আবেগ কেন? এটা তো পুরনো ঘটনা, আইন তো কাজ করেছে। এই কথাগুলো শুনলে ভিকটিমদের একটা প্রশ্ন মাথায় আসে, কখন থেকে সময় অন্যায়কে ছোট করে দেয়? যে মানুষটা শৈশব হারিয়েছে, তার কাছে সময় কোনো সমাধান না, সময় শুধু ক্ষতটাকে ঢেকে দেয়, সারায় না। এই কারণেই এপস্টেইন কেসে ক্লোজার শব্দটা খুব সাবধানে ব্যবহার করা হয়, কারণ এখানে সত্যিকারের সমাপ্তি নেই। কিছু মানুষ সাজা পেয়েছে, কিছু মানুষ ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু পুরো সত্য এখনও অসম্পূর্ণ। এটা মেনে নেওয়াই এই গল্পের সবচেয়ে কঠিন অংশ। অনেক গবেষক পরে বলেছে, আমরা প্রায়শই গল্প চাই পরিষ্কার শেষ সহ, ভালো মন্দ আলাদা করা, অপরাধী ধরা পড়া, বিচার হওয়া। এপস্টেইন কেস সেই কাঠামো মানে না। এখানে কিছু অপরাধী ধরা পড়েছে, কিছু প্রশ্ন চিরতরে হারিয়ে গেছে,
কিছু সত্য হয়তো কখনো জানা যাবে না। এই অনিশ্চয়তাই মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ অনিশ্চয়তা আমাদের মনে করিয়ে দেয় সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। এপস্টেইনের জীবনের শেষ অধ্যায়টা তাই প্রতীকী। একজন মানুষ যে নিজেকে সবসময় অপ্রাপ্য ভাবত, সে শেষ পর্যন্ত এমনভাবে মারা যায় যেখানে প্রশ্নের উত্তর সে নিজেই নিয়ে যায়। এই মৃত্যু নিয়ে যত আলোচনা হয়েছে ততটাই কম আলোচনা হয়েছে তার বেঁচে থাকার সময় আমরা কি করিনি। এই গল্পের গভীরে গেলে একটা জিনিস পরিষ্কার হয়, এপস্টেইন কোনো দুর্ঘটনা ছিল না, সে ছিল ব্যর্থতার ফলাফল। একটা ব্যর্থ বিচার ব্যবস্থা, একটা ব্যর্থ সামাজিক নজরদারি, একটা ব্যর্থ নৈতিক সাহস। এই ব্যর্থতাগুলো একদিনে তৈরি হয়নি, এগুলো তৈরি হয়েছে ছোট ছোট আপোষ দিয়ে। এবার না, পরে দেখা যাবে, আমরা নিশ্চিত না। এই কথাগুলোই একদিন বড় অপরাধের পথ তৈরি করে। এপস্টেইন কেস তাই আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি সত্যি শক্তিশালীদের জন্য আলাদা মানদণ্ড বানাই? আইন বইয়ে সেটা লেখা নেই, কিন্তু আচরণে সেটা দেখা যায়। যখন কোনো ধনী বা প্রভাবশালী মানুষের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তখন আমরা বেশি প্রমাণ চাই, আর যখন কোনো দুর্বল মানুষের বিরুদ্ধে ওঠে, তখন কম। এই দ্বৈত মানসিকতাই এপস্টেইনের সবচেয়ে বড় ঢাল ছিল। এই গল্পের শেষ দিকে দাঁড়িয়ে ভিকটিমদের কণ্ঠ আবার সামনে আসে। অনেকে এখন আর নিজেদের শুধু ভিকটিম বলে পরিচয় দেন না, তারা নিজেদের সার্ভাইভার বলে। এই শব্দটা তারা বেছে নিয়েছে কারণ এটা শক্তির কথা বলে, বেঁচে থাকার কথা বলে। তারা জানে পুরো ন্যায় বিচার তারা পায়নি, কিন্তু তারা চায় তাদের গল্প কেউ মুছে না দিক। এই চাওয়াটাই এপস্টেইন ফাইলসকে বাঁচিয়ে রেখেছে। যতদিন কেউ প্রশ্ন করবে কিভাবে এটা সম্ভব হলো, ততদিন এই ফাইলগুলো বন্ধ হবে না। এপস্টেইন কেসের সবচেয়ে বড় পাঠ শুধু অপরাধীকে শনাক্ত করা নয়, এটা শেখায় সমাজ কিভাবে নিজের চোখ বন্ধ রাখে। যখন কোর্টে মামলা হয়, তখন অনেকে শুধু বিচার প্রক্রিয়ার দিকে তাকায়, তারা চায় কেউ শাস্তি পেল কিনা। কিন্তু ভিকটিমরা জানে শাস্তি পাওয়া কেবল অর্ধেক সমাধান। অপরাধের মধ্যে থাকা সিস্টেমিক অসঙ্গতি চিহ্নিত করা প্রয়োজন, যা এক একবার এই ফাইল খোলার সময় সামনে আসে। ভিকটিমদেরকে কেন শোনানো হয়নি? মিডিয়ার দৃষ্টি কিভাবে অন্যদিকে সরানো হয়েছে? প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে নিজেকে নিরাপদ রেখেছে? এই সব প্রশ্নই দেখায় এপস্টেইন কেস শুধু ব্যক্তিগত গল্প নয়, এটা সমাজের আয়নার গল্প। ভিকটিমদের অনেকে পরে বলেছে, আমরা কখনো একা ছিলাম না, কিন্তু মনে হতো আমরা কেউ শুনতে চাই না। এই অনুভূতি এক একজনের জীবনে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলেছে। কিছু শিক্ষার সুযোগ হারিয়েছে, কিছু বন্ধুত্ব ভেঙেছে, কেউ মাদকাসক্তি বা মানসিক চাপের মধ্যে পড়েছে। এপস্টেইন কেস এই প্রশ্নও বাড়িয়েছে, শক্তিশালী নেটওয়ার্কের বিপদ কিভাবে চিহ্নিত করা যায়। কারণ শুধু একজন অপরাধী ধরলেই সমস্যার সমাধান হয় না। যারা তার চারপাশে ছিল, যারা অব্যাহতভাবে নীরব থেকেছে, তাদেরও হিসেব রাখতে হবে। এই গল্পে ফ্লাইট লগ, নথি, ইমেল এবং সাক্ষ্য একসাথে কাজ করে। তাদের মাধ্যমে বোঝা যায় এটা কোনো একক ঘটনার ফল নয়, এটা বহু বছরের বহু মানুষের আচরণের ফল। এপস্টেইনের মৃত্যুর পর ম্যাক্সওয়েলের মামলা দেখিয়েছে, যদি কেউ পুরোপুরি অপরাধীকে ধরে না রাখে, তাহলে কিছুই সম্পূর্ণ হয় না। এই বাস্তবতা ভিকটিমদের জন্য সবচেয়ে কঠিন। এই গল্পের শেষ অংশে আমরা দেখব ভবিষ্যতের শিক্ষা, সতর্কতা। যে কোনো ক্ষমতাবান ব্যক্তি বা নেটওয়ার্ক যদি প্রশ্নাত্মকভাবে সুরক্ষা পায়, তা সমাজের জন্য বিপদ। শোনার শক্তি, ভিকটিমদের কথা শুনতে হবে, বিশ্বাস করতে হবে, নীরবতা সমর্থন নয়। স্বচ্ছতা, নথি, তথ্য এবং তদন্তের ফলাফল জনসমক্ষে থাকা আবশ্যক। সিস্টেমিক সংস্কার, শুধুমাত্র ব্যক্তির সাজা নয়, পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা প্রয়োজন। এপস্টেইন ফাইলস তাই শুধু অতীতের রেকর্ড নয়, এটা ভবিষ্যতের জন্য নোট। একটা নোট যেখানে লেখা আছে, পরের বার চোখ বন্ধ করো না। এপস্টেইন কেস নিয়ে যখন ইতিহাস লেখা হবে, তখন হয়তো তার নামের পাশে কয়েকটা তারিখ, কয়েকটা অভিযোগ আর একটি রহস্যময় মৃত্যুর কথা থাকবে। কিন্তু ইতিহাসের পাতার ফাঁকে ফাঁকে যেটা লেখা থাকবে, সেটা আরও গভীর। লেখা থাকবে এই সমাজ কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল। কারণ কোনো অপরাধ শুধু অপরাধীর কাজেই বড় হয় না, এটা বড় হয় আশেপাশের প্রতিক্রিয়ায়। এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ যখন নতুন করে আলোচনায় আসে, তখন অনেকে বলেছিল, এই কেসে এত আবেগ কেন? এটা তো পুরনো ঘটনা, আইন তো কাজ করেছে। এই কথাগুলো শুনলে ভিকটিমদের একটা প্রশ্ন মাথায় আসে, কখন থেকে সময় অন্যায়কে ছোট করে দেয়? যে মানুষটা শৈশব হারিয়েছে, তার কাছে সময় কোনো সমাধান না,
সময় শুধু ক্ষতটাকে ঢেকে দেয়, সারায় না। এই কারণেই অ্যাবস্টেইন কেসে ক্লোজার শব্দটা খুব সাবধানে ব্যবহার করা হয়, কারণ এখানে সত্যিকারের সমাপ্তি নেই। কিছু মানুষ সাজা পেয়েছে, কিছু মানুষ ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু পুরো সত্য এখনও অসম্পূর্ণ। এটা মেনে নেওয়াই এই গল্পের সবচেয়ে কঠিন অংশ। অনেক গবেষক পরে বলেছে, আমরা প্রায়ই গল্প চাই পরিষ্কার শেষ সহ, ভালো খারাপ আলাদা করা, অপরাধী ধরা পড়া, বিচার হওয়া। এপস্টাইন কেস সেই কাঠামো মানে না। এখানে কিছু অপরাধী ধরা পড়েছে, কিছু প্রশ্ন চিরতরে হারিয়ে গেছে, কিছু সত্য হয়তো কখনো জানা যাবে না। এই অনিশ্চয়তাই মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ অনিশ্চয়তা আমাদের মনে করিয়ে দেয় সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। এপস্টেইনের জীবনের শেষ অধ্যায়টা তাই প্রতীকী। একজন মানুষ যে নিজেকে সবসময় অপ্রাপ্য ভাবত, সে শেষ পর্যন্ত এমনভাবে মারা যায় যেখানে প্রশ্নের উত্তর সে নিজেই নিয়ে যায়। এই মৃত্যু নিয়ে যত আলোচনা হয়েছে, ততটাই কম আলোচনা হয়েছে তার বেঁচে থাকার সময় আমরা কি করিনি। এই গল্পের গভীরে গেলে একটা জিনিস পরিষ্কার হয়, এপস্টেইন কোনো দুর্ঘটনা ছিল না, সে ছিল ব্যর্থতার ফলাফল। একটা ব্যর্থ বিচার ব্যবস্থা, একটা ব্যর্থ সামাজিক নজরদারি, একটা ব্যর্থ নৈতিক সাহস। এই ব্যর্থতাগুলো একদিনে তৈরি হয়নি, এগুলো তৈরি হয়েছে ছোট ছোট আপোষ দিয়ে। এবার না, পরে দেখা যাবে, আমরা নিশ্চিত না। এই কথাগুলোই একদিন বড় অপরাধের পথ তৈরি করে। এপস্টেইন কেস তাই আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়, আমরা কি সত্যিই শক্তিশালীদের জন্য আলাদা মানদণ্ড বানাই? আইন বইয়ে সেটা লেখা নেই, কিন্তু আচরণে সেটা দেখা যায়। যখন কোনো ধনী বা প্রভাবশালী মানুষের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তখন আমরা বেশি প্রমাণ চাই, আর যখন কোনো দুর্বল মানুষের বিরুদ্ধে ওঠে, তখন কম। এই দ্বৈত মানসিকতাই এপস্টেইনের সবচেয়ে বড় ঢাল ছিল। এই গল্পের শেষের দিকে যেতে যেতে ভিকটিমদের কণ্ঠ আবার সামনে আসে। অনেকেই এখন আর নিজেদের শুধু ভিকটিম বলে পরিচয় দেয় না, তারা নিজেদের সার্ভাইভার বলে। এই শব্দটা তারা বেছে নিয়েছে, কারণ এটা শক্তির কথা বলে, বেঁচে থাকার কথা বলে। তারা জানে পুরো ন্যায় বিচার তারা পায়নি, কিন্তু তারা চায় তাদের গল্প কেউ মুছে না দিক। এই চাওয়াটাই এপস্টেইন ফাইলসকে বাঁচিয়ে রেখেছে। যতদিন কেউ প্রশ্ন করবে কিভাবে এটা সম্ভব হলো, ততদিন এই ফাইলগুলো বন্ধ হবে না। এপস্টেইন কেসের সবচেয়ে বড় পাঠ শুধু অপরাধীকে শনাক্ত করা নয়, এটা শেখায় সমাজ কিভাবে নিজের চোখ বন্ধ রাখে। যখন কোর্টে মামলা হয়, তখন অনেকেই শুধু বিচার প্রক্রিয়ার দিকে তাকায়, তারা চায় কেউ শাস্তি পেল কিনা। কিন্তু ভিকটিমরা জানে শাস্তি পাওয়া কেবল অর্ধেক সমাধান। অপরাধের মধ্যে থাকা সিস্টেমিক অসঙ্গতি চিহ্নিত করা প্রয়োজন, যা একবার এই ফাইল খোলার সময় সামনে আসে। ভিকটিমদেরকে কেন শোনানো হয়নি, মিডিয়ার দৃষ্টি কিভাবে অন্যদিকে সরানো হয়েছে, প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে নিজেকে নিরাপদ রেখেছে, এই সব প্রশ্নই দেখায় এপস্টেইন কেস শুধু ব্যক্তিগত গল্প নয়, এটা সমাজের আয়নার গল্প। ভিকটিমদের অনেকেই পরে বলেছে, আমরা কখনো একা ছিলাম না, কিন্তু মনে হতো আমরা কেউ শুনতে চাইনি। এই অনুভূতি এক একজনের জীবনে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলেছে। কিছু শিক্ষার সুযোগ হারিয়েছে, কিছু বন্ধুত্ব ভেঙেছে, কেউ মাদকাসক্তি বা মানসিক চাপের মধ্যে পড়েছে। এপস্টেইন কেস এই প্রশ্নও বাড়িয়েছে, শক্তিশালী নেটওয়ার্কের বিপদ কিভাবে চিহ্নিত করা যায়। কারণ শুধু একজন অপরাধী ধরলেই সমস্যার সমাধান হয় না। যারা তার চারপাশে ছিল, যারা অব্যাহতভাবে নীরব থেকেছে, তাদেরও হিসাব রাখতে হবে। এই গল্পে ফ্লাইট লগ, নথি, ইমেইল এবং সাক্ষ্য একসাথে কাজ করে। তাদের মাধ্যমে বোঝা যায় এটা কোনো একক ঘটনার ফল নয়, এটা বহু বছরের বহু মানুষের আচরণের ফল। এপস্টেইনের মৃত্যুর পর ম্যাক্সওয়েলের মামলা দেখিয়েছে, যদি কেউ পুরোপুরি অপরাধীকে ধরে না রাখে, তাহলে কিছুই সম্পূর্ণ হয় না। এই বাস্তবতা ভিকটিমদের জন্যই সবচেয়ে কঠিন। এই গল্পের শেষ অংশে আমরা দেখব ভবিষ্যতের শিক্ষা, সতর্কতা। যে কোনো ক্ষমতাবর ব্যক্তি বা নেটওয়ার্ক যদি প্রশ্নাতীতভাবে সুরক্ষা পায়, তা সমাজের জন্য বিপদ। শোনার শক্তি, ভিকটিমদের কথা শুনতে হবে, বিশ্বাস করতে হবে, নীরবতা সমর্থন নয়। স্বচ্ছতা, নথি, তথ্য এবং তদন্তের ফলাফল জনসমক্ষে থাকা আবশ্যক। সিস্টেমিক সংস্কার, শুধুমাত্র ব্যক্তির সাজা নয়, পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা প্রয়োজন। এপস্টেইন ফাইলস তাই শুধু অতীতের রেকর্ড নয়, এটা ভবিষ্যতের নোট, যা বলে যদি তুমি শুনতে চাও, ইতিহাস শোনাবে। এপস্টেইন কেস শুধু একজন মানুষের অবস্থা নয়,
এটা দেখায় কোনো সিস্টেম কতটা ভাঙন ধরতে পারে যখন ক্ষমতা, টাকা, নীরবতা এবং ভয় একসাথে কাজ করে। এই ভাঙনগুলো আমরা দেখতে পাই। ভিকটিমদের জীবন জটিল হয়ে ওঠে, আইনি প্রক্রিয়া ধীরগতি হয়, মিডিয়া বিভ্রান্ত করে, আর সমাজ মাঝে মাঝে চোখ বন্ধ করে বসে থাকে। কিন্তু এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল সত্য অবশেষে উঠে আসে। যতটা ধীর, যতটা বিকৃত, ততটাই সত্য। নথি ফাঁস হয়, সাক্ষ্য আসে, এবং কিছু মানুষ সাহসিকতার সঙ্গে মুখ খোলে। ভিকটিমরা আজ শুধু ভিকটিম নয়, তারা সার্ভাইভার। এই শব্দটা তারা বেছে নিয়েছে, কারণ তারা জানে বেঁচে থাকা মানে যুদ্ধ। এপস্টেইনের মৃত্যুর পরেও তারা লড়াই চালিয়ে যায়, কারণ সত্যের লড়াই কখনো শেষ হয় না। আমরা এখন বুঝতে পারি এপস্টেইন কেস এককভাবে নয়, এটা সিস্টেমিক সমস্যা, যেখানে ক্ষমতা, ধন, প্রভাব সব মিলিয়ে কিছু মানুষকে সুরক্ষা দেয় আর অপরাধীদের কাছে সুযোগ তৈরি করে। এখনই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, সমাজের প্রতিফলন। আমরা শিখি, যদি আমরা চোখ বন্ধ করি, যদি আমরা শোনার সাহস না করি, তাহলে ইতিহাস পুনরাবৃত্তি হয়। যদি আমরা ভিকটিমদের বিশ্বাস না করি, তাহলে নতুন ক্ষত তৈরি হয়। যদি আমরা শক্তিশালীদের প্রশ্ন না করি, তাহলে কেউ অপরাধ করতে বাধ্য হয়। এপস্টেইনের জীবন আর মৃত্যু শুধুই ঘটনা নয়, এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা, একটা আহ্বান। কখনো নীরব হও কেবল নিরাপদ থাকার জন্য নয়। প্রশ্ন করো, শোনো, সচেতন থাকো। এই মুহূর্তে আমরা বুঝি এপস্টেইন ফাইলস বন্ধ কোনো বই নয়, এটা খোলা ক্ষত, এটা ইতিহাসের নথি, এটা ভবিষ্যতের জন্য নোট। এপস্টেইন কেস দেখিয়েছে ক্ষমতা, অর্থ এবং নীরবতা একত্রিত হলে কোনো সমাজ কতটা ভাঙনগ্রস্ত হতে পারে। যেখানে একসময় কেউ কিছু বুঝতে পারত না, সেখানে ধীরে ধীরে সত্যের আলো আসে। ভিকটিমরা একে একে মুখ খোলে, নথি, ফ্লাইট লগ, ইমেল অল প্রকাশ পায়, এবং আমরা দেখি যে মানুষটা এত বছর নিরাপদ মনে করেছিল, তার চারপাশের নীরবতা ছিল সবচেয়ে বড় শক্তি। তবে সব কিছুর মধ্যেও একটা জিনিস পরিষ্কার, সত্য অদূরেই আসে। ভিকটিমরা শুধু অভিযোগকারী নয়, তারা সার্ভাইভার। এরা নিজেদের গল্প বলার সাহস দেখিয়েছে। এরা জানায় বেঁচে থাকা মানেই লড়াই। এরা জানায় প্রতিটি ভয়, প্রতিটি নীরবতা, প্রতিটি সাহসিকতা ইতিহাসে লেখা হয়। এপস্টেইনের মৃত্যু পুরো সমাধান নয়, কিন্তু তার গল্প আমাদের শেখায় চোখ বন্ধ করলে বিপদ বাড়ে, নীরবতা কোনো সমাধান নয়, প্রশ্ন করার সাহসই সমাজকে সচেতন রাখে। এখন আমরা বুঝতে পারি এপস্টেইন ফাইলস শুধুই ঘটনার নথি নয়, এটা মানবিকতার, ন্যায় বিচারের, সাহসের এবং ভবিষ্যতের শিক্ষা। গল্পের এই শেষ অধ্যায়ে আসল ক্লাইম্যাক্স হলো সমাজের প্রতিফলন। যদি আমরা শক্তিশালীদের প্রশ্ন করি না, যদি আমরা ভিকটিমদের শুনি না, যদি আমরা নীরব থাকি, তাহলে ইতিহাস আবার একই রূপে বাম্বক হবে। এপস্টেইনের গল্প আমাদের জানায় নিয়ন্ত্রণ সবসময় হাতে নেই, কিন্তু সচেতনতা, প্রশ্ন এবং সাহস আমাদের হাতে থাকে। এপস্টেইন কেস থেকে আমরা যা শিখতে পারি তা হলো প্রত্যেকেই প্রশ্ন করার, শোনার এবং সচেতন থাকার দায়িত্ব রাখে। ভিকটিমদের কথা বিশ্বাস করুন, তাদের সাহসকে সম্মান করুন। কোনো ক্ষমতাশালী ব্যক্তি বা নেটওয়ার্কের বিরুদ্ধে নীরব থাকবেন না। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করুন, নথি প্রকাশের জন্য চাপ দিন। নিজ সমাজে এবং নিজের আশেপাশে যে অন্যায় হচ্ছে তা চুপচাপ মেনে নেবেন না। শিক্ষা নিন, সচেতন থাকুন এবং অন্যদের সচেতন করুন। ছোট পদক্ষেপ, যেমন কোনো ঘটনা রিপোর্ট করা, কোনো অসম্মানজনক আচরণকে চ্যালেঞ্জ করা, ভিকটিমদের সমর্থন করা, সবই বড় পরিবর্তন আনতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, যাতে আপনি পাবেন এই ধরনের নিত্য নতুন গল্প, তথ্য ও আপডেট। চোখ খোলা রাখুন, সচেতন থাকুন এবং সত্যের পাশে দাঁড়ান।